Assalamualaikum. Good morning from the departure point for our next destination and welcome to vlog 3. আমাদের next destination হতে যাচ্ছে আয়ারল্যান্ড। আমরা এই ভ্লগে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন আমরা ট্রাভেল করব এবং ভ্লগটা আমরা যতটুকু ভালোভাবে পারি ততটুকু ভালোভাবে সাজাবো। আমরা ডাবলিন সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, ওর কাছ থেকে অনেক কিছু শুনেছি, যেহেতু এর আগে আরও 2বার গিয়েছিল। তো সেখান থেকে যাওয়ার ইচ্ছাটা হয়। তো এবার গিয়ে দেখবো আমাদের ডাবলিনের ইতিহাসগুলো কী কী, যেগুলো দেখেছি সেগুলো এক্সপ্লোর করবো আপনাদের সাথে। আয়েশার ফার্স্ট টাইম আর আমার 2বার যাওয়া হয়েছে, আমার 3rd টাইম আয়ারল্যান্ডে। রিসেন্টলি আমরা যেহেতু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ট্রাভেল করি, আইরিশ ভিসাটা মোটামুটি একটু হার্ড হয়ে গিয়েছে এবং একটু লং টাইম লাগছে পাওয়ার জন্য। ইভেন আমাদের ভিসা পেতেও প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লেগেছে, 1.5 মাস প্লাস সময় লেগেছে, প্লাস আমাদের আরও অনেক এক্সট্রা ডকুমেন্টেশন দেওয়া লেগেছে। বাট ফাইনালি উই গট দ্য ভিসা অ্যাজ ইউজুয়াল। আমাদের তো ভিসা পেতেই হবে, নাহলে তো ট্রাভেল করা সম্ভব না। যাই হোক, আমি অনেক এক্সাইটেড যে এবার আমি আয়েশাকে নিয়ে ট্রাভেল করতে পারছি। আর যদিও ট্রাভেলটা তো লেন্দি হবে না, আমাদের মোটামুটি বলা চলে শর্ট ট্রাভেলই হবে। তার মধ্যেও ডাবলিনের ঐতিহাসিক টেম্পল বার এরিয়া, ডাউন টাউন এবং ডাবলিন ক্যাসেল সহ আরও কয়েকটা জায়গা দেখানোর প্রাণান্তকর চেষ্টা থাকবে। সো লেটস গো টু ডাবলিন। আমরা আজকে আয়ারল্যান্ড যাচ্ছি রায়নায়ার করে, যা আইরিশ বেস্ট এয়ারলাইন্স। এই হচ্ছে চেক ইন এরিয়া। প্রত্যেকটা এয়ারলাইন্স আলাদা আলাদাভাবে রেখেছে, যদিও উইজ এয়ারও আমার ফেভারিট, রায়নায়ারও আমার ফেভারিট। আমরা স্পেশালি আমি কোনোটাকে আলাদা করতে পারছি না। আমাদের চেক ইন করা হয়ে গিয়েছিল অনলাইনে, তাও আমাদের ভিসা চেক করিয়ে আপনার বোর্ডিং পাস কালেক্ট করতে হবে রায়নায়ারের এই গেট থেকে। সো চেক ইনের সময় হয়ে গিয়েছে, ফ্লাইটের আর 2 ঘন্টার মতো বাকি আছে। হিয়ার ইজ দ্য এরিয়া রায়নায়ার। বেসিক্যালি এটা বাংলাদেশের মতো না, আলাদা আলাদা ডেস্টিনেশন করা থাকে। রায়নায়ারের যতগুলো ফ্লাইট আছে প্রত্যেকটা ফ্লাইটেরই বোর্ডিং পাস এই কাউন্টারগুলো থেকে নেওয়া যায়। আয়ারল্যান্ড কামিং ফ্লাইটের বোর্ডিং পাস নেওয়া শেষ। আমরা সিকিউরিটি অলরেডি শেষ করে ফেলেছি, চেক ইন সিকিউরিটি প্রায় সব ফর্মালিটি শেষ। যদিও ইউকে থেকে বের হওয়ার সময় কোনো ইমিগ্রেশন হয় না, তারা অটোমেটিক বোর্ডিং পাস থেকে, যেটা আমরা স্ক্যান করি সিকিউরিটির আগে, সেখান থেকে তারা ইনফরমেশান কালেক্ট করে নেয়। সো এখানে ডিউটি ফ্রি সবগুলো অনেক ইন্টারেস্টিং, প্রায় অনেক নাম করা ব্র্যান্ডেড সবগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। সব কিছু মিলিয়ে ভালোই, খারাপ না। তবে মর্নিং ফ্লাইট হওয়ায় আমি একটু বিরক্ত, কারণ রাতের ঘুমটা প্রপারলি হয়নি। আস্তে আস্তে আমরা গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গেট দিতে আরও আধা ঘন্টার মতো টাইম লাগবে। আশাও সকাল সকালে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, বিকজ আমাদের সিকিউরিটি চেকের প্রসেসটা অনেক টাইম লেগেছে, অনেক লম্বা ছিল। লন্ডন থেকে আমরা ডাবলিনের ফ্লাইটের জন্য লন্ডন এয়ারপোর্টে ওয়েট করছি। অনেক ক্রাউডি ছিল সেদিন, অনেক ক্রাউডি ছিল। যদিও এটা তাদের একদম লোকাল বাসের মতোই এই ফ্লাইটটা যায়, মানুষ রেগুলার যাতায়াত করে লন্ডন ডাবলিন লন্ডন এই রুটে। অলরাইট, টাইম টু বোর্ড আওয়ার ফ্লাইট টু ডাবলিন। যদিও 1 আওয়ার ডিলে হয়েছে, বাট নো প্রবলেম এট অল। আমি অ্যান্ড আয়েশা গুড টু ফ্লাই। Asha. So, let's go to Dublin. আমরা ফ্লাইটে উঠে গিয়েছি, এখানেও ফ্লাইট ফুল বুকড, একদম
ফুল বুক, কোনো সিট খালি পাচ্ছি না। যাই হোক, এটা অ্যাজ ইউজুয়াল, যেহেতু ভ্যাকেশন টাইম এবং সামার স্টার্ট হয়ে গিয়েছে, আমাদের এই সিটগুলো আগেই কাটা ছিল দেখে একটু লো ফেয়ার পেয়েছি। বাট রাইট নাও আমি চেক করেছিলাম ফ্লাইটের প্রায় 6 ঘন্টা আগে ফেয়ার, যা এক একটা সিটের ফেয়ার প্রায় 400 পাউন্ড করে ক্রস করেছে, যা 1 ঘন্টার ফ্লাইট। আর এখান থেকে ইউকে থেকে বেশিরভাগ ব্রিটিশরা আয়ারল্যান্ড বেশিরভাগ যাওয়া এটা তাদের নেটিভ কান্ট্রিজ, লাইক ঢাকা কলকাতা টাইপের। সো দ্যাটস ইট, 1 ঘন্টার ফ্লাইট দেখতে দেখতে চলে যাবে। ফাইনালি যাচ্ছি আমরা আয়ারল্যান্ড। গেস হোয়াট, উই আর ইন আয়ারল্যান্ড। আমরা ডাবলিন এসে পৌঁছে গিয়েছি। ফ্লাইট শর্ট থাকলেও ইমিগ্রেশন শর্ট ছিল না। আয়ারল্যান্ডের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স কখনোই ভালো হয় না আমার। তারা একটু ওভারশিওর হতে চায় সব কিছুতে। আমি হোটেল বুক করেছিলাম নন রিফান্ডেবল, বাট পে করা হয়নি কারণ আমি পে অ্যাট দ্য হোটেলে গিয়ে পে করব। কেন পে করিনি, ব্লা ব্লা ব্লা। প্রথমেই অনেক কোয়েশ্চেন, কনফিডেন্সলি আনসার দিলাম। বাট তারপর যখন তারা আমার পাসপোর্ট খুললো, ও মাই গড, সে আমাকে জিজ্ঞেস করছে আমি কীভাবে অ্যাফোর্ড করি। আমি বললাম আমি সেভিংস করি, আমি বিজনেস করি এবং সেই জন্য অ্যাফোর্ড করি। এক্স্যাক্টলি, ওরা যখন রেডের মধ্যে কিছু গ্রিন পাসপোর্ট পেয়ে যায় তখনই ওরা জাস্ট আউট অফ মাইন্ড হয়ে যায়। এনিওয়ে, আফটার অল সব কিছু মিলিয়ে আমরা অলরেডি এক্সিট নিচ্ছি এবং সিটির দিকে আমরা মুভ করব। সো লেটস গো টু আয়ারল্যান্ড ডাউনটাউন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ডাবলিন ডাউনটাউনে যাওয়ার জন্য ডাবলিন এক্সপ্রেস বাসের দিকে যাচ্ছি। আগে আমাদের টিকিট কাটা ছিল অনলাইনে, সো আমাদের এক্সট্রা কোনো লাইনে দাঁড়াতে হবে না। আর ওয়েদার খুবই ঠান্ডা। আমি জানি না এই সামার টাইমও আয়ারল্যান্ডে কীভাবে 7 ডিগ্রি সেলসিয়াস থাকে। সো সব কিছু মিলিয়ে খুব আনন্দকর একটা জার্নি হতে যাচ্ছে। ডাবলিন এক্সপ্রেস আমি সবসময় লাইক করি। ডাবলিন ডাউনটাউনে নেমে আমরা চলে আসলাম আমাদের লাঞ্চ করতে। আর অনেক এক্সাইটেড আমরা এই কারণে, দ্য বেস্ট শর্মা কোম্পানি নট অনলি ইন লাইক আয়ারল্যান্ড বাট অলসো এভরিওয়্যার ইন ইউরোপ, দ্য শর্মা কোম্পানি। অনেক চ্যালেঞ্জ তাদের শর্মার জন্য আমরা ফাইনালি চলে আসলাম শর্মা কোম্পানিতে। আমরা এখানে আমাদের লাঞ্চ করব, তারপর আমরা ঘোরাঘুরি শুরু করবো। কারণ এখানে হালাল সার্টিফিকেট, ইউরোপের বিভিন্ন দেশে আমরা দেখি অনেকেই বলে না এটা হালাল, কিন্তু হালাল সার্টিফিকেশন থাকে না। কিন্তু ইউকে এবং আয়ারল্যান্ডে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটা ফুড, স্পেশালি রেস্টুরেন্ট যারা হচ্ছে অ্যারাবিক খাবারগুলো প্রোভাইড করে, তাদের হালাল সার্টিফিকেশন আছে। তো একদম নিশ্চিন্তে আমরা খাচ্ছি। আমরা দুজনেই নিয়েছি চিকেন শর্মা, যা এখানে বেস্ট সেলার। সো আমরা অনেক হাঙ্গরি, টাইম টু হ্যাভ আওয়ার লাঞ্চ। সময় চলে এসেছে ডাবলিনটা ঘুরে বেড়ানোর এবং এর ঐতিহ্যকে উপভোগ করা। আমাদের ফার্স্ট স্পট হচ্ছে ডাবলিন ডাউনটাউনে সিটি হল। আমার পিছনে আছে সিটি হল, যা ডাবলিনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। 1779 খ্রিস্টাব্দে মিস্টার থমাস কোলে এই সিটি হলটা নির্মাণ করেছিলেন রয়্যাল এক্সচেঞ্জের পার্ট হিসেবে। বাট 1852 সাল থেকে ডাবলিন সিটি কাউন্সিল তারা এটাকে ইউজ করছে বিভিন্ন মিটিংয়ের জন্য, তাদের সেমিনারের জন্য এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার জন্য যখন কোনো ফরেন ডেলিগেটসরা আসে। সো আমরা বলতে পারি ডাবলিনের 1852 থেকে এখন পর্যন্ত সব থেকে ইম্পর্টেন্ট মিটিং প্লেস হচ্ছে এই সিটি হল, যা ডাবলিন ডাউনটাউনে অবস্থিত এবং এটা ছাড়া ডাবলিন আসলে এখন পর্যন্ত সম্পূর্ণ অচল।
সিটি হলের ভিতরে আমরা প্রবেশ করেছি। এই হচ্ছে সিটি হল। সিটি হল থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী ডাবলিন ক্যাসেল। ডাবলিন ক্যাসেলে আমরা ওয়াকিং ডিস্টেন্সে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, ঠিক পথিমধ্যে আমরা পেয়েছিলাম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এখানে, যেটা লোনাদ ফ্যানতে বা এরকম একটা আইরিশ ভাষায় লেখা, যেহেতু আইরিশ ভাষা আমার কাছে প্রচুর কঠিন লাগে। এনিওয়ে, এখানে সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাবো ডাবলিন ক্যাসেলের দিকে, যেটা আমাদের যাওয়ার অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। পরবর্তী গন্তব্য ডাবলিন ক্যাসেল। এই হচ্ছে ডাবলিন ক্যাসেলের মেন গেট। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে অনেকে গ্রুপ ট্যুরের পার্ট হিসেবে এখানে এসেছে। ডাবলিন ক্যাসেলের একটা ব্রিফ দেওয়া আছে এখানে মিউজিয়াম সম্পর্কে। আর এই হচ্ছে ডাবলিন ক্যাসেলের মেন স্ট্রাকচার। সো আমরা আছি এই জায়গাটায়, প্যালাস স্ট্রিট গেট, যেটা দিয়ে আমরা এন্ট্রেন্স নিলাম। আর এখানে 1, 2, 3 করে সম্ভবত 16টা বিল্ডিং এখানে আছে। আর বিভিন্ন ধরনের ও মাই গশ, ডাবলিন ক্যাসেল হিস্ট্রি হচ্ছে 1000 বছরেরও বেশি হয়েছে। তাদের আইরিশ হিস্ট্রিগুলি এখানে লুকিয়ে আছে, ব্রিটিশ রুল থেকে শুরু করে ও মাই গশ, এবং বিভিন্ন সেলফ গাইডেড ট্যুর সহ বিভিন্ন পার্ট দেওয়া আছে। এই হচ্ছে তাদের দ্য স্ট্যাম্পিং বিল্ডিং ডাবলিন ক্যাসেল। এটা নতুন নির্মাণ করা হয়েছে, বেশি দিন হয়নি। আর এই হচ্ছে সেই গেট। সো ভিতরে যাওয়া যাক। এখন আছি আমরা ডাবলিন ক্যাসেলের একদম মধ্যবর্তী স্থানে। আমাদের পিছনে 1000 বছরের ঐতিহাসিক ডাবলিন ক্যাসেল। আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, ডাবলিন ক্যাসেলের যে মেইন বিল্ডিংটা, যা দ্য রেকর্ড টাওয়ার নামে পরিচিত, সেই টাওয়ারটা আমরা দেখতে পারবো। এখানে ট্যুরিস্ট বলতে ফরেন ট্যুরিস্ট তেমন নেই, তবে যারা হিস্ট্রি নিয়ে স্টাডি করছে তারা অনেক ধরনের তার স্টাডি ট্যুরের পার্ট হিসেবে এই ডাবলিন ক্যাসেল এসেছে। এই হচ্ছে ডাবলিন ক্যাসেলের যে নিউ পার্টটা, যেটা 1000 বছরের পুরনো না, বাট কয়েকশো বছরের পুরনো, সেই পার্টটার এন্ট্রেন্স। আর আশা, এটা হচ্ছে অতি পুরাতন, মানে দেখেই বোঝা যাচ্ছে এখানে কিছু কিছু রিনোভেশন করা হয়েছে আশেপাশে। এখানে আয়ারল্যান্ডের স্কুলের অথবা কলেজের স্টুডেন্টরা অ্যাভেলেবল এসে আর্ট করছে। হ্যাঁ, তাদের আমি দেখলাম তাদের স্টাডি ট্যুরের পার্ট হিসেবে তারা তাদের যে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো তারা সেটা আর্ট করছে। আর আমি আরেকটু যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখা যাবে সেই 1000 বছরের পুরনো বিল্ডিং। এটা হচ্ছে সুন্দর দেখতে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর বিল্ডিং। আর এটা হচ্ছে দ্য রেকর্ড টাওয়ার। আমার পিছনেই লেখা আছে লাইক ওল্ডেস্ট অ্যাট্রাকশন এটা।
আর এই হচ্ছে টাওয়ারটা। সো এটাই হচ্ছে ডাবলিন ক্যাসেল। ডাবলিন ক্যাসেলের পাশ পেয়ে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য, ডাবলিন গার্ডেন। তো ডাবলিন গার্ডেন বলবে না, ইটস ডাবলিন গার্ডেন, যা ডাবলিনের আগের নাম ছিল। আমরা আস্তে আস্তে ঢুকছি। এই গার্ডেনের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানে জাস্ট এপ্রিল মাসেই টিউলিপ ফুলের দেখা পাওয়া যায়, এবং আমরা খুবই ফর্চুনেট, প্রায় শেষ দিকে এসেও কিছু টিউলিপ ফুলের দেখা পেয়েছি। কালারগুলো খুবই সুন্দর, কালারগুলো অত্যাধিক সুন্দর, যেমন অনেক বেশি গাঢ় পার্পল কালার, হালকা গোলাপি কালার, হালকা হলুদ, হালকা কমলা। আমরা টিউলিপ পেয়েছিলাম ইন্ডিয়ার কাশ্মীরেও যখন আমরা ট্রাভেল করি লাস্ট এপ্রিলে, বাট সেই টিউলিপগুলো এত কালারফুল ছিল না, যে কোনো অনেক কালারফুল। আমরা মিস করছিলাম যে আমরা কি এপ্রিলে এবার আমস্টারডাম নেদারল্যান্ডস না গিয়ে কি ভুল করলাম টিউলিপ ব্লসম দেখার জন্য, বাট এখানে এসে আমাদের সেই অপূর্ণতাটা যেন পূর্ণতা পেয়ে গেল, পূরণ হয়ে গেল। খালি চোখে আরো বেশি সুন্দর লাগছে। প্রায় বাসার সামনেও গার্ডেনে কয়েকটা করে, মানে কয়েকটা জোড়া জোড়া করে, হ্যাঁ, প্রত্যেকটি বাসার সামনেই কিছু কিছু টিউলিপ আমরা দেখতে পেরেছি। আর এই হচ্ছে সেই ডাবলিন পার্কটা, যা তাদের কয়েকশো বছরের পুরনো হিস্ট্রিকে স্মরণ করিয়ে দেয়, এবং তারা যখন ব্রিটিশদের আন্ডারে ছিল সেই সময় থেকেই এই পার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইরিশ হিস্ট্রিতে। স্পেশালি আমি গার্ডেনের আরেকটা পার্টে ঢুকছি, যার নাম হচ্ছে গার্দা মেমোরিয়াল গার্ডেন। সো অনেক আগের হিস্ট্রির একটি পার্ট হিসেবেই গার্দার প্রতি সম্মান সূচক হিসেবে আইরিশ সরকার এই গার্ডেনটা ক্রিয়েট করেছে, এবং খুব সুন্দর। ডাবলিন মেট্রোপলিটন পুলিশ অ্যান্ড দ্য রয়্যাল আইরিশ কনস্টেবলারি এটা রেডি করেছে, এবং এই রিফ্লেকশনটা তারা স্পেশালি রেডি করেছে অনেকের সাডেন লস এবং ফ্যামিলি যে সাফারগুলো হয়ে যায় অনেকের সাডেন ডেথে, তাদের স্মরণে। অনেক সুন্দর স্ট্যাচুটুকু। আর বিভিন্ন সময় বিভিন্ন আয়ারল্যান্ডের অবদান যারা রেখেছে আয়ারল্যান্ডের ইতিহাসে, তাদেরকে স্মরণ করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে এটা ক্রিয়েট করা হয়েছে। পাশাপাশি এই অংশে আমি নামও জানি না, ব্রুকলিনের মতো কাইন্ডা, বাট কি ফুল এটা আই ডোন্ট নো। ও এই যে এখানে মৌমাছি আছে, আমি অনেক ভয় পাই, ছোটবেলায় আমার মৌমাছি কামড় দিয়েছিল। অনেক সুন্দর। গার্ডেনের একটি পাশে দ্য কোচ হাউস রয়েছে, যা আয়ারল্যান্ডের হিস্ট্রির খুবই জনপ্রিয় একটি হাউস। এখানে সব কিছু মিলিয়ে এই গার্ডেনটি একটা মাস্ট ভিজিটেড প্লেস। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন চেস্টার বিয়ারটি মিউজিয়ামে চলে এসেছি। এই হচ্ছে এন্ট্রান্স। মিউজিয়ামটা অনেক সুন্দর। লাইক এই হচ্ছে তাদের এন্ট্রেন্স হয়ে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এবং লাগেজগুলো রাখার জন্য অনেকের ব্যাগ নিয়ে আসে, তাদের জন্য লকার আছে, এবং টোটালি ফ্রি অফ কস্টে। এবং ইট স্টার্ট ফ্রম হিয়ার। এখানে আয়ারল্যান্ডের হিস্ট্রি দেখানো হচ্ছে। ইটস গুড। একটি দেশের অনেক পুরাতন সভ্যতার নিদর্শন তুলে ধরা হয়েছে। হ্যাঁ, খুব পুরাতন ভিডিও কাজ করেছে, কারা কাজ করেছে। আর একটি দেশের ট্যুরিজমকে প্রমোট করার জন্য তাদের হিস্ট্রির জন্য খুবই প্রয়োজন। এখানে আরও ওয়ে আছে, বাট আমরা সেদিকে যাচ্ছি না, আমরা ভিতরের দিকে প্রবেশ করি। ডাবলিনের ঐতিহাসিক চেস্টার বিউটি মিউজিয়ামে আমরা অলরেডি এন্ট্রি নিয়েছি। এটা হচ্ছে ডাবলিনের সেই চেস্টার বিউটি মিউজিয়ামের ভিতরের অংশটুকু।
এখানে রেয়ার কিছু রিলিজিয়াস এবং আর্টিস্টিক ম্যানুস্ক্রিপ্ট রাখা আছে, যা ওয়ার্ল্ডের আর কোথাও নেই। আমরা সেই ভিডিওগুলো প্রত্যেকটা মিউজিয়ামের প্রত্যেকটি কর্নারের ভিডিও আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এবং এনজয় করে যাচ্ছি দ্য আইরিশ হিস্ট্রি। চেস্টার বিয়েট্টি মিউজিয়ামের ফার্স্ট সেগমেন্টে যা দেখতে পেরেছি তা সত্যি বলে বোঝানোর মতো না। আমি নিজেও প্রিপেয়ার ছিলাম না এই সেগমেন্টের জন্য। আমরা মুঘল হিস্ট্রি দেখেছি, সুলতান সুলেমান থেকে শুরু করে ইসলামের অনেক হিস্ট্রি, পুরানো অনেক বই আমরা পেয়েছি, এবং মিডল ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া এবং এশিয়ার বিভিন্ন প্রান্তরে স্পেশালি জাপানের ট্রেডিশন সহ বিভিন্ন বই, ড্রেস, বিভিন্ন পাথর ওই সেগমেন্টে রাখা ছিল, যা সত্যি মানে কল্পনাতীত ছিল আমাদের জন্য। সো এখন আমরা এক্সপ্লোর করব এই চেস্টার বিয়েট্টি মিউজিয়ামের সেকেন্ড সেগমেন্ট। আশা করি যে এই সেগমেন্ট থেকে আরও বেশি এক্সাইটিং হবে ওই পাশের সেগমেন্টটা। সো লেটস গো দেয়ার। আমরা এই মিউজিয়ামের সেকেন্ড সেগমেন্টের দিকে মুভ হচ্ছি। ফার্স্ট সেগমেন্টটা বলে বোঝানোর মতো ছিল না, আমরা কল্পনাও করিনি এমন হিস্ট্রিক্যাল। আমরা ভেবেছি হতে পারে শুধু আইরিশ হিস্ট্রি নিয়ে আছে, তা না, সেটা ইসলামিক হিস্ট্রি, জাপানিজ হিস্ট্রি, এশিয়ান হিস্ট্রি, সব হিস্ট্রি মিলে ছিল। এবং আমরা চলে যাচ্ছি তাদের সেকেন্ড সেকশনে, ট্রেডিশনাল ক্লাব। যেমনটা বলেছিলাম, এই মিউজিয়ামের সেকেন্ড ফ্লোরে আরও বেশি এক্সাইটিং এবং ইন্টারেস্টিং কিছু নিদর্শন আমরা দেখতে পেরেছি। আমি যদি দেখাই, খ্রিস্টপূর্ব 3200 সালেই তো বলবো, হ্যাঁ, তখন থেকে শুরু করে পৃথিবী যে বিবর্তন হয়েছে এবং বিভিন্ন সময় যারা এসেছে তা রেখে দেওয়া হয়েছে। সো খ্রিস্টপূর্ব 3200 সালে কনস্ট্রাকশন অফ নিউ গ্র্যান্ড ইন আয়ারল্যান্ড থেকে স্টার্ট করে আস্তে আস্তে খ্রিস্টপূর্ব শেষ হয়েছে এবং এখান থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছে। খ্রিস্টান যারা আছেন, যারা সেটাকে তাদের যীশু খ্রিস্ট জন্মদিন মেনে থাকেন, এবং সব কিছু শেষ করে 570 খ্রিস্টাব্দে মুসলিমদের জন্য বার্থ অফ দ্য প্রফেট মোহাম্মদ, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের নিদর্শন দেওয়া হয়েছে। এবং লাইক এভরি ইয়ারের গত প্রায় 5000 বছরের হিস্ট্রি শেষ পর্যায়ে 2000 সালে দেওয়া হয়েছে ফার্স্ট ফুল ডিসক্রিপশন অফ দ্য হিউম্যান জেনোম। সত্যি অনেক কিছু জানতে পেরেছি।
আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী জার্জ স্ট্রিট ধরে আমরা আমাদের নেক্সট ট্রাভেল প্লেসের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়াকিং ট্যুরে যাচ্ছি, কারণ ডাবলিন ডাউনটাউনের ট্যুরিস্ট প্লেসগুলো এই 10 মিনিট 15 মিনিটের মধ্যেই অবস্থিত। এই রুটটা অনেক সুন্দর করে তারা সাজিয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রুটের মধ্যে একটি এই চার্চ স্ট্রিট ডাবলিনের মধ্যে। ডাবলিন ভ্রমণের এই অংশে আমাদের নেক্সট ট্রাভেল প্লেস হচ্ছে পার্লামেন্ট স্কোয়ার, যা ডাবলিনের তথা পুরো আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী ট্রিনিটি কলেজ প্রাঙ্গণে অবস্থিত। এই হচ্ছে মেইন এন্ট্রেন্স। এদিক দিয়ে আশা এবং আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। ট্রেডিশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোর মতোই এই ট্রিনিটি কলেজ ক্যাম্পাস, বাট তাদের স্টুডেন্ট ইউনিয়ন এবং তাদের পুরো হিস্ট্রি সব কিছু মিলিয়ে ট্যুরিজমের জন্য একটা মেইন প্লেস হয়ে দাঁড়িয়ে আছে এই ট্রিনিটি কলেজ। এই হচ্ছে তাদের পার্লামেন্ট স্কোয়ার, আর ভিতরে অনেকটুকু অংশ জুড়ে রয়েছে তাদের সেই ট্রিনিটি কলেজ ক্যাম্পাস। আমরা আছি এখন আয়ারল্যান্ডের অনেক ঐতিহ্যবাহী পার্লামেন্ট স্কোয়ারের সামনে। আমরা যে পার্লামেন্ট স্কোয়ারে দাঁড়িয়ে আছি, সে পার্লামেন্ট স্কোয়ারের ঐতিহ্য স্পেশালি স্টুডেন্টদের দিয়ে ক্রিয়েট করা। আমার পিছনের অংশে রয়েছে লাইব্রেরি স্কোয়ার, ওই দিকের অংশে এখানে স্টাডি ট্যুর হচ্ছে। পিছনে দেখা যাচ্ছে দ্য বুক অফ ওয়েলস লাইব্রেরি। এই হচ্ছে পার্লামেন্ট স্কোয়ারের ক্যাম্পাস। এই পাশে হচ্ছে ডাইনিং হল, এবং ওই কর্নারের বিল্ডিং হচ্ছে তাদের স্টুডেন্ট ইউনিয়ন। এইটা হচ্ছে ট্রিনিটি কলেজ ডাবলিন ক্যাম্পাস, যেই কলেজটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতোই ফেমাস এই সম্পূর্ণ আয়ারল্যান্ডে। সো এখানের এনভায়রনমেন্ট অন্য সব ট্যুরিস্ট প্লেস থেকেও বেটার। এখানে শুধু স্টুডেন্টরা আসে এরকম নয়, এখানে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে, এবং অনেক ফরেন ট্যুরিস্ট যারা আছে তারা এখানে এসেছে এই জায়গাটুকুকে এক্সপ্লোর করার জন্য।
ডাবলিনের ইউথ স্ট্রিট ধরে আমরা সামনে এগিয়ে চলছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রতিমধ্যেই দেখে ফেললাম আইরিশ রক অ্যান্ড রোল মিউজিক সেন্টার ওইদিকে। প্রায় অন্যান্য ইউরোপিয়ান দেশের মতোই রাস্তাগুলো অনেক ট্র্যাডিশনাল, তবে আয়ারল্যান্ডের রাস্তাগুলো একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম। আমি আমাদের এই ট্রিপের আয়শাকে প্রমিস করেছিলাম তাকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা আমরা সিলেক্ট করেছি টেম্পল বারে নিয়ে যাব। সো টেম্পল বারটা হচ্ছে তাদের এখানের ট্যুরিস্টদের জন্য অনেক জনপ্রিয় একটি জায়গা। অ্যাটলিস্ট একটি ছবি তোলার জন্য হলেও সবাই ওই বারটির সামনে যায়। আমি যখন একা এসেছিলাম লাস্ট সোলো ট্রিপে তখন আমি গিয়েছিলাম এবং তখনই আয়শাকে আমি প্রমিসটুকু করেছিলাম। সো ফাইনালি লেটস মুভ আওয়ার নেক্সট ডেস্টিনেশন দ্য টেম্পল বার। আমি এবং আয়শা চলে এসেছি আমাদের মেইন এবং অলমোস্ট লাস্ট ডাবলিনের ল্যান্ডমার্কে। আমি আয়শাকে প্রমিস করেছিলাম আয়শা একবার হলেও তোমাকে আমি দ্য টেম্পল বারের সামনে নিয়ে এসে একটা সেলফি করবো, অ্যান্ড প্রমিস রাখার সময় এসে পড়েছে। আচ্ছা সেলফিটা আগে নিয়ে এনিওয়ে আমি অনেক এক্সাইটেড, স্পিচলেস হয়ে যাচ্ছি, বলার কিছুই নেই। যদিও টেম্পল বারের ইনসাইড আমাদের জন্য না, টেম্পল বারের আউটসাইডই আমাদের জন্য, বাট আয়ারল্যান্ড যারা ট্রাভেল করতে আসে তারা সবাই অ্যাটলিস্ট একটা ছবি তোলার জন্য এখানে আসে, যা প্রায় 183 বছরের পুরনো একটি রেস্টুরেন্ট, বার, পাব যে যাই বলুক না কেন, আমাদের জন্য শুধুমাত্রই হচ্ছে একটি টুরিস্ট ডেস্টিনেশন। আসলে ও যখন লাস্ট টাইম এখানে একটা ছবি আপলোড করে ফেসবুকে, আমি বললাম এটা কি একটা বাড়ির সামনে পাওয়া গেছো, ওরা বলতেছে যে এটা হচ্ছে টেম্পল বার, এটা হচ্ছে অনেক ঐতিহাসিক একটি বার, তো নেক্সট টাইম আমি তোমাকে নিয়ে আসবো। এটা হচ্ছে বেশি দিন আগের না, মানে কিছুদিন আগে ও এসেছিল, ফেসবুকে ছবি আছে, বাট নেক্সট টাইমে যে আসা হয়ে যাবে এটা আমি আসলে কল্পনা করিনি। আর থ্যাঙ্কস টু হিম। নো ইটস ওকে। এনিওয়ে আমি যখন আয়ারল্যান্ড ভিসা অ্যাপ্লাই করতে যাই আয়ারল্যান্ড অ্যাম্বাসিতে, ভিসা অফিসার আমার কাজ করেছিল একটি প্লেসের নাম বলো যেটা তুমি আয়ারল্যান্ডকে ট্রাভেল করবে। আমি চোখ বন্ধ করে আগে বলছিলাম তার টেম্পল বার, বিকজ আই ওয়ান্ট টু ক্লিক এ ফটো উইথ মাই ওয়াইফ হিয়ার। ফাইনালি চলে আসলাম সেই ঐতিহাসিক টেম্পল বারে, অ্যান্ড আমাদের আয়ারল্যান্ড ট্রিপও প্রায় শেষ পর্যায়ে। সো আমরা আমাদের লাস্ট ট্যুরিস্ট ল্যান্ডমার্ক হাফেনি ব্রিজের মধ্যে চলে এসেছি। আমাদের পিছে এই যে ব্রিজটা, আমরা মূলত ব্রিজটার উপরে আছি, যে ব্রিজটার বয়স হচ্ছে 200 বছরের উপরে। আর এই ব্রিজটার বিশেষত্ব হচ্ছে তখন লিভি রিভার এক পার থেকে অন্য পারে পার হওয়ার জন্য পেডেস্ট্রিয়ানরা এই ব্রিজটাই ব্যবহার করত, সে আইরিশদের হিস্ট্রির প্রায় শুরুর জায়গা থেকে। আমাদের পিছনে যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটার নাম র্যাটন ব্রিজ, এবং আমাদের ওই দিকে ও কর্নেল ব্রিজ। এই লিফে নদীর পার দিয়ে অনেকগুলো ব্রিজ ঠিক এভাবেই এবার থেকে ওপারে কালে কালে যুগে যুগে ক্রিয়েট হয়েছে। আমরা আয়ারল্যান্ডের আজ থেকে যতগুলো ভিডিওতে যতগুলো স্থান দেখিয়েছি তা হচ্ছে আয়ারল্যান্ডের সবচেয়ে বিশেষত এবং ঐতিহাসিক স্থান, যা আয়ারল্যান্ডের ইতিহাসকে স্মরণ করিয়ে দেবে সবসময়। আর আমরা আয়ারল্যান্ডকে ট্যুরিজম করার জন্য এই ডাবলিন সিটিকে বেছে নিয়েছি স্পেশালি ওই প্লেসগুলি এক্সপ্লোর করার জন্য, যা সবসময় ইন্টারন্যাশনাল
ট্যুরিস্টদের জন্য খুবই আকর্ষণীয়, দৃষ্টিনন্দন এবং খুবই জনপ্রিয় ল্যান্ডমার্ক। আর বলতে বলতেই আমরা আমাদের আয়ারল্যান্ড ট্রিপের প্রায় শেষ পর্যায়ে। ব্লগ 3 এখানেই শেষ করে দিতে হচ্ছে। সো বরাবরের মতোই আপনারা আমাদের ফেসবুকে ফলো করে পাশেই থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর সব কিছু মিলিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে আমাদের আয়ারল্যান্ড ব্লগ। সো দিস ইজ আকাশ এন্ড আয়েশা enjoying our life together. Goodbye. Bye-bye.